নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের আগেই সবাই এক্সিট পোল করবে, আমিও করব। একটু অন্য পদ্ধতিতে করব, কারণ আমি মনে করি এক্সিট পোল হচ্ছে একটা একাডেমিক এক্সারসাইজ। অনেক বড় বড় সংস্থা অনেক টাকার বিনিময়ে এক্সিট পোল করে, তারা একটা রেঞ্জ বলে, ধরুন 36 করে, হয়তো বললো তারা, আমি অ্যাজ এ এক্সাম্পল বলছি যে বিজেপি পাবে 45 থেকে 55টা আসন, 90টা আসনের মধ্যে 45 থেকে 55, এই 10টা রেঞ্জ রেখে বলা, তাতে অনেক সেফগার্ড নিয়ে বলা হয়। আমি কিন্তু বলবো এক্স্যাক্ট ফিগার। কিভাবে বলবো, কে করেছেন, সবই আপনারা জানবেন নির্দিষ্ট সময়। এবার আসি আজকের মূল বিষয়টা নিয়ে। আমার না অভিষেক ব্যানার্জিকে দেখলে খুব সঞ্জয় গান্ধীর কথা মনে পড়ে। আমার ছোটবেলাতেই সঞ্জয় গান্ধী প্রয়াত হয়েছিলেন, কিন্তু তার কার্যকাল সম্পর্কে তো অনেক কথা পরে জেনেছি, এবং রাজনীতির ছাত্র হিসাবে সঞ্জয় গান্ধী প্রবলভাবে এখনো প্রাসঙ্গিক। সঞ্জয় ছিলেন পুরোপুরি আনকনস্টিটিউশনাল পাওয়ারের অধিকারী। রীতিমতো তার হুকুম, তার নির্দেশকে অমান্য করার সাহস সেই সময় কংগ্রেসের কারুর তো ছিলই না, কোনো আমলারও পর্যন্ত ছিল না। এই সময়টা কিন্তু PN হাকসার, DP দার, RN কৌল এরা সব সরে গেছেন। 67 থেকে 73 কাল পর্বে এদের তো একটা ভীষণ প্রাসঙ্গিকতা ছিল, এবং ইন্দিরা গান্ধীর লেফট লেনিং পলিসি। তারপর থেকেই কিন্তু সঞ্জয় গান্ধীর এই আনকনস্টিটিউশনাল পাওয়ার এক্সার্ট করার টেন্ডেন্সি শুরু হলো, এবং তার বিষময় প্রভাব ভারতীয় রাজনীতিতে কি পড়েছিল আমরা সবাই জানি। সেই সঞ্জয় গান্ধীর একনিষ্ঠ অনুগামী কমলনাথ এবারও মধ্যপ্রদেশের নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। আরেকজনের কথা খুব মনে পড়ছে, UPA জমানায় মন্ত্রী ছিলেন অম্বিকা সোনি, এখন বোধহয় অবসর নিয়েছেন রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে। অভিষেক একেবারে সঞ্জয় গান্ধীর যেভাবে সবকিছু পরিচালনা করতেন ঠিক সেভাবেই করেন। বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে ছাত্র যুব রাজনীতি করার কোনো অভিজ্ঞতা নেই। তৃণমূল ক্ষমতায় আসার পর তার রাজনীতির রঙ্গমঞ্চে আবির্ভাব, 14 সালে লোকসভায় জেতা, 16 সালের পর থেকে নিজেকে অ্যাসার্ট করার চেষ্টা, তার মধ্যেই নারদা ছবি টেলিভিশনের পর্দায় আমরা দেখেছি, এবং অনেকেরই অভিযোগ যে নারদাকে হাতিয়ার করে অভিষেক তার দলের মধ্যে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সবক শেখানোর চেষ্টা করেছেন। যদিও সেই কাজে যে তিনি সফল হয়েছেন আমি সেটা বলবো না। 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল অনেকগুলো আসন হারানোর পর আইপ্যাককে রোপিন করা, কার্যত আইপ্যাকে শেষ পর্যন্ত অভিষেকের চোখ ও নাক হয়ে যায়, চোখ ও কান। আইপ্যাকের রিপোর্টের ভিত্তিতেই অভিষেক সমস্ত সিদ্ধান্ত নিতে শুরু করেন। সাংগঠনিক পদে কারা থাকবেন, কারা বাদ যাবেন, জেলা পরিষদের সভাপতি কারা হবেন, পঞ্চায়েতের কর্মকর্তা কারা হবেন, ব্লক সভাপতি কারা হবেন, বিধানসভায় কারা প্রার্থী হবেন ইত্যাদি হরেক রকম বা আইপ্যাকের সুপারিশের ভিত্তিতে। আইপ্যাক প্রথমে এসেছিল 2021 কঠিন নির্বাচনে তৃণমূলকে পরামর্শ দেওয়ার জন্য। 2021 তৃণমূল জিতলো, আইপ্যাকের প্রভাব বাড়লো, এবং আস্তে 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 আইপ্যাক কার্যত তৃণমূলকে গ্রাস করে নিতে চাইছে, এবং অভিষেকের মদত আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের এই বারবারন্তকে কিন্তু পছন্দ করেন না। এই যে আপনারা নেতাজি ইন্ডোরে 23শে নভেম্বরের সবাই দেখলেন, অভিষেক রইলেন না, নাম কোয়াস্তে নমস্কার বিনিময় করলেন ভার্চুয়াল মাধ্যমে, মঞ্চে অভিষেকের ছবি ছিল না,
মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে এই ঘটনাগুলো ঘটেছে আমি বিশ্বাস করতে রাজি নই। সুব্রত বক্সী সবার আয়োজক ছিলেন। সুব্রত বক্সী কোনো কাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে করেন না। এক্ষেত্রে মঞ্চে অভিষেকের ছবি থাকবে না, এটাও মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। তবে এই বিরোধ কিন্তু থামবে না এখনই। অভিষেকের দাবি সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ভার তার কাছে ছেড়ে দেওয়া হোক। দলে নতুন প্রজন্ম কতদিন আর পোস্টার লিখবে, দেওয়াল লিখবে? প্রবীণদের আস্তে আস্তে নবীনদের জায়গা করে দিতে হবে, এটাই যুগের দাবি। প্রবীণরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াই আন্দোলনের সঙ্গী, যারা মনে করেন মমতা আবেগ, যারা নিতান্ত অনিশ্চিত ভবিষ্যৎকে সামনে রেখেও মমতার সঙ্গে একসঙ্গে রাজনীতির পথ চলা শুরু করেছিলেন, হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরকে তার দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ বলে মনে করেন। তাই অভিষেক দাবি করলেই মমতা বন্দ্যোপাধ্যায় কলমের খোঁচায় তাদেরকে বাদ দেবেন না, এবং অভিষেকও এই বিষয়টায় অনড়। এই অনড় থেকে এবং রাজনৈতিক অনভিজ্ঞতার জন্য আমি অভিষেককে এবং রাহুল গান্ধীকে একটা শব্দবন্ধে উল্লেখ করি। রাষ্ট্রবিজ্ঞানে এই শব্দবন্ধটির বহুল প্রচলন আছে, পিটার প্যান। অক্সফোর্ড ডিকশনারি পিটার প্যানের সংজ্ঞায় খুব সুন্দরভাবে বলেছে, হু রিটেন্স ইউথফুল নেচার থ্রু আউট হিজ লাইফ, যে কখনো বড় হয় না। অভিষেকের 36 বছর বয়স, 10 বছর হয়ে গেল সংসদ হিসাবে তার কার্যকাল, সাংসদ হিসাবে। কিন্তু অভিষেকের মধ্যে একটা অ্যাডামেন্ট মনোভাব, স্থূল বাংলায় বললে রংবাজি করার প্রবণতা ভীষণভাবে দেখা যায়। আমি এক্সাম্পলগুলো দিচ্ছি। প্রথমে কিছুদিন আগে, পুজোর আগেই তিনি বললেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 70,000 প্রবীণা বার্ধক্য ভাতা পাচ্ছেন না, তৃণমূল কংগ্রেস তাদের বার্ধক্য ভাতা দেবে। ধরুন 1,000 টাকা করে দিলে মাসে 7 কোটি, বছরে 84 কোটি, শুধু ডায়মন্ড হারবারের জন্য। আর সোমবার তিনি কি বললেন, তার সঙ্গে দিল্লিতে অনেক কষ্ট সহ্য করে যারা বাসে করে গিয়েছিলেন তাদের প্রত্যেকে কেন্দ্রীয় প্রকল্পে কাজ করে টাকা পায়নি, বঞ্চিত হয়েছেন, তাদের টাকা অভিষেক দিয়ে দিয়েছেন, প্রত্যেককে চিঠি পাঠিয়েছেন। এখানে দুটো প্রশ্ন আছে। প্রথমে বলি, বার্ধক্য ভাতা একটা কেন্দ্রে যদি 70,000 হয়, মানে দুয়ারে সরকার কর্মসূচিতে নাম মানে এরা নাম নথিভুক্ত করতে পারে, তাহলে মাসে 7 কোটি, বছরে 84 কোটি টাকা দেওয়ার সামর্থ্য তৃণমূলের আছে। তৃণমূল গরিব দল নয়, সরকারটা রক্তাল্পতায় ভুগতে পারে, তৃণমূল কিন্তু রক্তাল্পতায় ভোগে না। তৃণমূল আর্থিকভাবে ভীষণ স্বাবলম্বী, ভীষণ সলভেন্ট, এবং আর্থিকভাবে একদম শক্ত জমির উপর দাঁড়িয়ে আছে। এখন কেন্দ্রীয় প্রকল্পে কাজ করে যারা টাকা পায়নি সেই বঞ্চিতদের অভিষেক টাকা দিলেন। কত টাকা দিলেন জানি না, কোন অ্যাকাউন্ট থেকে টাকা গেল সেটাও জানি না। সমস্যারে ঢক্কা নেওয়া শুরু হয়ে গেল, অভিষেক কথা রেখেছেন। 21 লক্ষের বেশি মানুষ আছেন যারা কেন্দ্রীয় প্রকল্পে কাজ করে টাকা পাননি, তাদের মধ্যে 2,000 বা 3,000 জনকে তিনি দিলেন। তাহলে বঞ্চিতদের মধ্যেও একটা প্রিভিলেজ ক্লাস, আরো আর একটা বঞ্চিত শ্রেণী রয়ে গেল, বঞ্চিতদের মধ্যেও বঞ্চিত। আপনি কোথাও শুনেছেন যে রাজনৈতিক দল সরকারি প্রকল্পে কাজ করে যারা টাকা পায়নি তাদের টাকা মিটিয়ে দিচ্ছে? কোথাও শুনেছেন? জনপ্রিয় সাংসদ, জনদরদি রাজনৈতিক নেতা, সন্ন্যাসীর মতো জীবনযাপন করা রাজনৈতিক নেতা ভারতবর্ষ কম দেখেনি? এই বাংলাতেও দেখেছে। আমি তো ফরওয়ার্ড ব্লকের প্রবীণ নেতা চিত্ত বসুর কথা বলতে পারি, আমি তো বহরমপুরের আরএসপির প্রবীণ নেতা টাকু চৌধুরীর কথা বলতে পারি, যারা রাজনৈতিক সন্ন্যাসী ছিলেন, জনদরদি মানুষ ছিলেন,
কখনো তাদের মুখে এই ধরনের বাচালতা শুনেছেন? এই ধরনের নন চ্যালেঞ্জ ভঙ্গিতে আমি কথা রেখেছি, আমি কথা রাখি বলে দিলেন যে একটা কেন্দ্রের 70,000 বার্ধক্য ভাতা যারা পাননি তাদের টাকা দল দেবে, যারা কেন্দ্রীয় প্রকল্পের টাকা পায়নি, যারা অভিষেকের সঙ্গে দিল্লিতে গিয়েছিলেন ধর্ণা আন্দোলনে, তাদের টাকা দল দেবে। বাকিরা কি অন্যায় করল? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে আপনারা দিয়ে দিন। প্রমাণ হয়ে গেল তৃণমূলের কাছে টাকা পয়সার প্রচুর। তৃণমূল 11 বছরে স্ফীত থেকে স্ফীতকায় হয়েছে, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে প্রচুর টাকা পেয়েছে, আর 75-25-এর ভাগই তো আছে। 70,000 লোককে বার্ধক্য ভাতা দেবেন বলেছেন, যে দলের কর্মীরা টাকা তুলবেন, কোন ফর্মুলায় তুলবেন? সেই 75-25। তাহলে অনেকে মস্করা করে কটাক্ষ করে বলছেন শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার কেন্দ্রে তো শুধু ডায়মন্ড হারবার কেন, এই মডেল সব জায়গায় চালু হয়ে গেলে ব্যবসা বাণিজ্য করা ব্যবসায়ীদের পক্ষে কষ্টকর হয়ে উঠবে। যদি তৃণমূল বলে যে বঞ্চিতদের টাকা তারাই দেবে, কটাক্ষ করেছেন। ওই মানুষের মাথায় গেঁথে গেছে না 75-25-এর গল্প। মানে একজন সাংসদ বলে দিলেন, হয়তো আইপ্যাকের পরামর্শে। কি প্রমাণ করতে চাইছেন? তিনি সবকিছুর ঊর্ধ্বে, তিনি যা বলেন তা করে দেখান, কিন্তু তিনি প্রমাণ করে দিলেন যে তৃণমূল একটা ধনী রাজনৈতিক দল। তৃণমূল সরকারি প্রকল্প থেকে বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর মতো আর্থিক সামর্থ্য তাদের আছে, দলীয় তহবিলের আছে, বা তাদের নেতারা পাশে দাঁড়ানোর মতো অর্থ জোগাড় করে দিতে পারেন। 10-11 বছর ধরে 1 কোটিরও বেশি ভুয়ো জব কার্ডের মাধ্যমে এখানে টাকা সরানো হয়েছে। অভিযোগ, সেই টাকার হিসাব দিলেই পরবর্তীকালে টাকা পেয়ে যাওয়া যাবে, সিম্পল ব্যাপার। তাহলে 1 কোটিরও বেশি ভুয়ো জব কার্ড দিয়ে 10 বছরে কয়েক হাজার কোটি টাকা তোলা হয়েছে। সেই টাকা থেকেই কি এই ধরনের উদ্যোগ? প্রশ্ন করছেন অনেকে। এক বিরোধী নেতা তো ভারী সুন্দর কটাক্ষ করে বলেছেন যে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে, দুবাইতে, আরো অনেক জায়গায় টাকা রাখার সেফ হেভেনে নাকি এইসব টাকা রাখা আছে, সেই টাকা থেকে দেবে। বিরোধীরা বলছেন কয়লা, বালি, গরু, মাটি, শিক্ষক, অশিক্ষক, পিপিই কিট, দুর্নীতির অ্যাকুমুলেটেড টাকা থেকে তৃণমূল এগুলো দিতেই পারে, এগুলো তৃণমূলের কাছে পিনাটস। আপনি এই সমালোচনাটা ইনভাইট করলেন। আন্দোলন করছেন, করুন, এমন আন্দোলন করুন যে কেন্দ্রীয় সরকার বাধ্য হয় দিতে, কিন্তু আন্দোলনের নামে শূন্য কুম্ভের ঝংকার করবেন না। আর নিজেকে গরিব দরদি সাজার জন্য কাঁধে ওই কাগজপত্র নিয়ে যন্তর মন্তর থেকে কৃষি ভবনে হাঁটলে যে বার্তা আপনি দিতে চাইছেন গরিব মানুষকে, আপনি গরিবের মসিহা, সেই বার্তা তলার লেভেলে যায় না, কারণ সবাই জানে আপনি বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত। এগুলো এক ধরনের, এখন রক্ত গরম আছে তো, অ্যাডামেন্ট, দেখিয়ে দিলাম গোছের মানসিকতা। আমি জানি না আপনার পিসি আপনার এই ধরনের হাস্যকর বক্তব্যকে অনুমোদন দেয় কিনা। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিচক্ষণ রাজনৈতিক নেত্রী এই ধরনের ছেলে মানুষকে মান্যতা দেবেন না, কারণ তিনি বুঝতে পারছেন এই ধরনের কথার অভিঘাত কি হতে পারে। শুধু ডায়মন্ড হারবার কেন, সারা রাজ্য থেকে যদি এরকম দাবি ওঠে
যে ডায়মন্ড হারবারের সাংসদ যখন প্রমিস করেছেন বাকি 41টা লোকসভা কেন্দ্রে তৃণমূলের নেতাদের এই প্রমিস করতে হবে। 21,75,000 লোক তৃণমূলের দাবি, যারা কেন্দ্রীয় প্রকল্পে কাজ করেও টাকা পায়নি তাদের টাকা তৃণমূলকে মিটিয়ে দিতে হবে। এই দাবি উঠতেই পারে, বিরোধীরা খুঁচিয়ে তুলতে পারে। ডায়মন্ড হারবার সব ক্ষেত্রে ব্যতিক্রম কেন হবে? প্রশ্ন তো এটাই। তাহলে তৃণমূলের মধ্যে তিনি যে সব থেকে প্রিভিলেজ ক্লাস, তিনি যে এয়ার অ্যাপারেন্ট বারে বারে সেটা বুঝিয়ে দিচ্ছেন নিজের কাজের মধ্যে, নিজের বক্তব্যের মধ্যে। কিন্তু এটা সেম সাইড গোল হয়েছে, আগেরটাও হয়েছিল, সমালোচনা হয়েছিল, দলের মধ্যে হয়েছিল, সংবাদ মাধ্যমে হয়েছিল, বিরোধীরাও করেছিল। সেখান থেকে শিক্ষা নিয়ে আর একটা সেম সাইড গোল করলেন। আপনি কি ভাবলেন যে আপনি এই কথাগুলো বলবেন আর রাজ্যের মানুষ আপনার কথা রাখা বলে এটাকে বিশ্বাস করবে? প্রথমে যে তারা বলবে যে দল এই টাকা পেল কোত্থেকে, কিসের টাকা, টাকার উৎস কি? একে শাসক দলের বিরুদ্ধে হরেকরম বা দুর্নীতির অভিযোগ তদন্ত হচ্ছে, তার প্রেক্ষিতে অভিষেক ব্যানার্জির এই ঘোষণা দল টাকা দেবে বঞ্চিতদের, তখন জনমানসে এই প্রশ্ন যদি ওঠে এই টাকার উৎস কি, উত্তর দিতে পারবেন? আর কখনো বলবেন না কিন্তু তৃণমূল গরিব পার্টি। তৃণমূল যে গরিব পার্টি নয়, তৃণমূল যে আর্থিকভাবে অত্যন্ত স্বাবলম্বী একটা রাজনৈতিক দল, আপনার কথায় সেটা বারে বারে প্রমাণিত হয়েছে। তাই দয়া করে আমরা গরিব মানুষের দল, আমাদের পয়সা কোথায়, এসব বলবেন না। তৃণমূল যে প্রভূত আর্থিক সম্পদ মালিক, আপনার কথাতেই তা পরিষ্কার। এবং হ্যাঁ, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তো আপনারা প্রচুর টাকাও পেয়েছেন। এবার যদি দাবি ওঠে কবে এই রাজনীতির লড়াই থামবে, সেটা নিয়ে আমরা বসে থাকবো কেন? বঞ্চিতরা যদি এই দাবি করে, শুধু ডায়মন্ড হারবারের কয়েকজন পেলেন বার্ধক্য ভাতা, 3,000 লোক বা 2,000 লোক অভিষেকের সঙ্গে দিল্লিতে গিয়েছিলেন অবস্থানে, তারা পেলেন, আর বাকি কয়েক লক্ষ লোক পেলেন না। তারা যদি বলেন আমাদের কি অপরাধ? আমরাও চাই সরকার যদি না পারে, কেন্দ্রীয় সরকার যদি দিতে না চায়, হিসাব নিয়ে যে চাপানুতর চলছে চলুক, আমরা কেন বঞ্চিত হব? তৃণমূল দিক আমাদের। যদি এই দাবি রাজ্যের সর্বত্র ওঠে, পারবেন সামলাতে? পারবেন আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি মানতে? এখানেই প্রশ্ন, এখানেই রাজনৈতিক পরিপক্কতার অভাব। রাস্তায় নেমে রাজনীতি তো করেননি, পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে থাকেন, আর মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। এই দুটো আপনার পুঁজি। এই দুটো পুঁজি থাকলে একজন রাজনীতিবিদ অনেক পরিণত হয়ে ওঠেন। পশ্চিমবঙ্গের মানুষ কখনো বৈভবের আস্ফালনকে পছন্দ করেন না। এগুলো বৈভবের আস্ফালনের নিদর্শন মাত্র। কার্যত সেম সাইড গোল করেছেন অভিষেক।